কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গোয়েন্দা তথ্যকে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বাড়তি সতর্কতার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবেন। আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরি হারানো কর্মকর্তা কর্মচারীরা আজ চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধ, চাকরিতে পুনর্বহাল, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সহ ১০ দফা দাবি জানান। এসব দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চান তারা। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী, ছবি তুলেছেন বাবুন পাল। সোমবার সকাল 10টায় চট্টগ্রামের কোতোয়ালিস্থ বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে যোগ দেন তারা। মানববন্ধনে অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর মিথ্যা অভিযোগ, অযৌক্তিক পদক্ষেপ, বদলি, হয়রানির মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে কর্মহীন করা হয়েছে। আঞ্চলিক বৈষম্যের মাধ্যমে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের বেতন ভাতা দিসহ, আমাদের বকেয়া বেতন ভাতা দিসহ যাতে সসম্মান আমাদেরকে ফেরত দেওয়া হয়, অন্যায় অযুক্তিভাবে যেভাবে টার্মিনেশন করা হয়েছে। এই সময় দ্রুত চাকরি ফেরত এবং ব্যাংকিং খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তারা। পরিবার পরিজন নিয়ে খুব হতাশা এবং দুর্দশার মধ্যে আছে। আমরা অনেক কষ্টের দিন কাটাচ্ছি। আমরা চাই আমাদের চাকরির পুনর্বহাল। চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন উল্লেখ করে তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। আমরা আসলে কর্পোরেট জীবন প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাস্তায় নামতে চাই না। অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। শপথে সম্মানের সাথে চাকরিতে পুনর্বহাল করাই হলো আমাদের একমাত্র প্রধান দাবি। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকায় যান তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান। আজিজুর, আমরা তো যেমনটি দেখলাম যে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, তো মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। চিত্রটা সম্পর্কে প্রশাসন কি কি ব্যবস্থা নিল এখন পর্যন্ত, এলাকার লোকজন কি বলছে এ নিয়ে? তারা আপনি যেমনটি বলছিলেন, আসলে গোপালগঞ্জ সহ যে ৬টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, আমরা গোপালগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু আসলে সেনাবাহিনী গোপালগঞ্জ এসে পৌঁছায়নি, তবে একটি সূত্র বলছে যে সন্ধ্যা নাগাদ হয়তো সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা গোপালগঞ্জে এসে পৌঁছাবেন। এছাড়া গোপালগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে আপনি জানেন যে গোপালগঞ্জের যারা পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অন্যান্য দিনের মতো কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেমন শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গা যেখানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন আশঙ্কা রয়েছে, সেখানে কিন্তু আসলে পুলিশের ব্যাপক
তৎপরতা দেখা দিচ্ছে। এছাড়া সাদা পোশাক সহ গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে টহলে রয়েছেন, এমনটি কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে সাধারণ মানুষ যারা তারা যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তারা কিন্তু আসলে বিষয়টি নিয়ে প্রশাসন যেভাবে ভাবছে হয়তো সেভাবে তারা ভাবছে না। সাধারণ মানুষ কিন্তু ভিন্ন ভাবছে, যেহেতু জানেন যে গোপালগঞ্জ আসলে অতীতে আওয়ামী লীগের ঘাঁটি, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ মনে করছে যে যারা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, সেক্ষেত্রে যারা এই দলের সাথে সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর যেসব কর্মসূচি যদি কেন্দ্রীয় কোনো কর্মসূচি ঘোষণা হয় সেক্ষেত্রে তারা বাস্তবায়নে। আজিজুর রহমান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসন সেনাবাহিনী মোতায়েন করেছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তিনি আমাদের। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচ দিয়ে বইছে। রবিবার রাতে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় সিলেট অঞ্চলের নদ নদীর পানি এখন কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয় ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে ভারতে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী 2-1 দিনের মধ্যে নদী দুটির পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। মূলত আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানি প্রবাহের উপর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি নির্ভর করবে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে ঢলের পানিতে বসত ঘর ভেঙে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল 10টায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহমদ জানান, বড়দল পুরানহাটির রুবেল মিয়া মানসিক ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে বসত ঘরে শিকল দিয়ে বেঁধে রেখে আসছিল পরিবার। সোমবার সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এ সময় শিকলে বাঁধা অবস্থায় ওই যুবক তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও এখন পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চলছে। ঢলের পানি নেমে যাওয়ায় সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। তবে সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে গোয়াইনঘাটের জাফলং, বিছানাকান্দি ও লালাখাল এলাকায় ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 21 থেকে 28 তারিখ পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমাদের নদ নদীগুলো বিপদসীমার কাছাকাছি পানি আসতে পারে। এক্ষেত্রে স্বল্পমেয়াদী বন্যার একটা আশঙ্কা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর করা হচ্ছে। তবে যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং প্রস্তুতি রয়েছে। বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠছে পদ্মা, বাড়ছে ভাঙনের তীব্রতা। এরই মধ্যে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের অন্তত আধা কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, স্কুল ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। আর জেলা প্রশাসক বলছেন, বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য, ছবিতে প্রতিবেদন। নদী ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইসমতুল্লাহ ডাঙ্গিসহ আশপাশের অন্তত 5টি গ্রাম। চলতি বছরে অন্তত 10টি বাড়িসহ কয়েকশো একর ফসলি জমি এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু লুট এবং শুকনো মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় ভাঙনের তীব্রতা বাড়ছে।
তারা জানান, যে কোনো সময় একটি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ বাড়িঘর নদীতে ভেঙে যেতে পারে। ওইখানে একটা মাঝখানে, নদীর মাঝখানে একটা চরের মতো আছে, তো ওই পারে ডেজার লাগানোর ফলে ওই ডেজারের মাটিটা নদীর মাঝে পড়ার ফলে ওইখানে একটু উঁচু হয়ে যায়। উঁচু হওয়ার ফলে এই নদীর স্রোতটা নিকটবর্তী হয়ে আসে এবং নদীর তীরে চলে আসে। 1-1.5-2 কিলো এই ভাঙতেই আসতেছে। এখন তো নদীর স্রোত একটু কম, তাই এত ভাঙতেছে। স্রোত যখন বাড়বে তখন তো আরো ভাঙবে। এলাকাবাসী বলছে, স্থাপনার পাশাপাশি বিপুল পরিমাণ ফসলি জমিও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বিদ্যালয় থেকে নদীর দূরত্ব ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার। দীর্ঘদিন যাবৎ প্রতি বছর একটু একটু করে ভাঙতেই আসছে। এখন বিদ্যালয় থেকে নদীর দূরত্ব মাত্র 100 মিটার বা তারও কম হবে। আমাকে আপনার সহায়তা সাহায্য করবে, আমাদের বাড়ি বাঁচাবে। এ জায়গায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব পাকা রাস্তা নদীতে নিয়ে চলছে। আমাদের বাড়ি ঘর জায়গার মতো কোনো জায়গা নাই, কোনো স্থান নেই। আমাদের সরকার টাকা দেয়, গাংটা বাইন্দের ব্যবস্থা করে। এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাঝারুল ইসলাম বলেন, সাময়িকভাবে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে বাজেট পাওয়া সাপেক্ষে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বিভিন্ন আমাদের মিটিংগুলোতে এইগুলো নিয়ে কথা বলছি এবং সরকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমরা যোগাযোগ করছি প্রায়োরিটি বেসিসে এখানে বাদ দেওয়ার জন্য, স্থায়ী বাদ দেওয়ার জন্য। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের অন্তত আধা কিলোমিটার এলাকা পদ্মায় বিলীন হয়ে গেছে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, নদী ভাঙনে এলাকায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। এলাকার লোকজন কি বলছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন থেকে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হলো? তারা আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি এলাকাতে। আমি যদি আমার পেছনের পদ্মা নদীটি দেখাবার চেষ্টা করি, যে দেখুন ভাঙনের তীব্রতা কিন্তু প্রতি মুহূর্তেই বাড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। তো এরই মধ্যে কয়েকটি গ্রাম জুড়ে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে এবং প্রায় এই এলাকার প্রায় আধা কিলোমিটার এলাকা এরই মধ্যে নদীর মধ্যে চলে গেছে। এটি কিন্তু এখানকার মানুষেরা বলছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন স্থানীয় মানুষ রয়েছেন। একটু জানার চেষ্টা করি যে নদী ভাঙন কতদিন ধরে এখানে চলছে। নদী ভাঙলে 1 মাস ধরে ভাঙতেছে। 1 মাস ধরে ভাঙি মনে করেন যে আধা কিলো চলে আসছে ভাঙে। প্রতি বছরই তো এখানে নদী ভাঙে। হ্যাঁ, প্রতি বছরই টিটু ভাঙে। সেক্ষেত্রে স্থায়ী কোনো সমাধান আপনারা চাচ্ছেন না বা পাচ্ছেন? স্থায়ী সমাধানের মধ্যে আমাগুলো এই বস্তায় তো কাজ হয় না, আমাগুলো বাঁধ চাই, ওই বর্ডার হেলাইয়ে বাঁধ চাই। প্রতি বছর নদী ভাঙন যখন শুরু হয় তখন বালুর বস্তা ফেলে এবং আপনারা বলছেন যে ওই সময়ে সামান্য কিছু বালুর বস্তা ফেললে আসলে কোনো কাজে লাগছে না। জি স্যার, কোনো কাজে লাগতেছে না। আমরা স্থায়ী একটা বাস চাই। হ্যাঁ, এই স্থায়ী বাস থাকলে আমাদের এই জমিগুলি ভাঙতো না, আমরা খুব বেকারে পড়ে যাইতেছি। কত বাড়ি ঘর ভেঙেছে গত কয়েক বছরে? অনেক জমিও চলে গেছে, বাড়ি ঘরও চলে গেছে। 5টা গ্রাম চলে গেছে অলরেডি। আমরা জানি যে বেশ কয়েকটি গ্রাম সেগুলো কিন্তু এখন নামেই আছে, খাতাপত্রে আছে, কিন্তু বাস্তবে নেই সেই গ্রাম। আসলে আমাদের এই ইউসুফ মাতুব্বরের ডাঙ্গির এরপরে এই পূর্ব দিকে ছিল সরকার ডাঙ্গি, তারপরে কেতুর ডাঙ্গি, তারপরে ওই যে পালবাড়ি ডাঙ্গি, এরপরে আরো সুকরালি মিদ্দার ডাঙ্গি, বেশ কয়েকটা গ্রাম আমাদের ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো আমরা চাই যে সরকার যদি আমাদের এখানে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি যে গ্রামটার কিছু আংশিক এখনো আছে নদীর পারে, এই গ্রামটিও বিলীন হয়ে যাবে। তো এখানে আমাদের স্কুল আছে, কমিউনিটি হসপিটাল আছে, তারপরে আপনার মসজিদ আছে, ঈদগাহ আছে এবং এখানে আরো কিন্ডারগার্টেন, আলোর প্রতীক স্কুল আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যেগুলি আছে এগুলি রক্ষা করতে হলে এবং আপনারা জানেন যে চর অঞ্চলের গ্রামের মানুষগুলি অতি অসহায়। আমরা কথা শুনছি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের নদী ভাঙনের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। এদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ও কাউলিবেড়া ইউনিয়নের ফসলি জমি। এলাকার লোকজন বলছেন মালিগ্রাম খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হচ্ছে। এতে কয়েক হাজার একর জমিতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এ নিয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য বলছেন দ্রুতই খালটি খননের উদ্যোগ নেওয়া হবে। মোহাম্মদ মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন।
মাসের পর মাস জমিতে পানি জমে থাকায় 3 ফসলি ও 2 ফসলি জমি এখন 1 ফসলিতে পরিণত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন 1.5 লক্ষাধিক মানুষ। 8 বছর আগে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের সময় এসব মাঠের সঙ্গে মালিকগ্রাম খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খালের মুখ আবার খুলে না দেয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে। মহাসড়কটা চালু হওয়ার পর থেকে আমরা কৃষক জলাবদ্ধতায় আমরা ভুগতেছি। এখন এটা বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকায় আমরা যারা কৃষক আছি, আমাদের এলাকায় সবাই কৃষক, কিন্তু প্রত্যেকটা কৃষক ফ্যামিলি বিশেষ অসুবিধার ভিতরে আছে। এইভাবে যদি খালটা পাইপটা নিচ দিয়ে ভিতরে ঢুকে দিলে তাহলে সুবিধা হয়, পাইপটা পুরোটা পানিটা চলে যায়। শুধু কৃষি জমি নয়, অনেক এলাকার বাড়িঘরও জলাবদ্ধ হয়। এটা পানি চলাই যায়, ইট হিজলে হয়ে যায়, একটা গেলে মানে এমনি কাইতে হয়ে যাওয়া লাগে। বৃষ্টি নামলে রাস্তা পানি নিচে থাকে, তখন আমাদের যাতায়াতের সমস্যা হয়। এই 7টা বিলের পানি যদি নিষ্কাশন হতে পারে তাহলে এই 7টা বিলে প্রায় ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লক্ষ মানুষ জীবিকা নির্বাহ এখান থেকে। এই লোকগুলা সচ্ছলভাবে চলবে এবং আমরা সবাই ভালো থাকব। তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য। আমি এই বিষয়ে নোট নিয়েছি এবং আমি এই বিষয়ে ডিও রেডি করে প্রয়োজনে আমি পানি সম্পদ মন্ত্রী বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যারাই আছে তাদের সাথে কথা বলে দ্রুত একটা ব্যবস্থা নেব। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত মালিকগ্রাম খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ফিরবে স্বাভাবিক কৃষি উৎপাদন, কমবে দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ। আল ইমরান, 71। ঝিনাইদহের কালীগঞ্জে 5 বছরের শিশু তাবাসসুম আক্তার তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে। সোমবার বেলা 12টার দিকে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহুজ্জামান। মামলা সূত্রে জানা যায়, গত 26শে ফেব্রুয়ারি উপজেলার বাদুরগাছা গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় আবু তাহের। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ওই রাতে মৃতদেহ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখেন। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে পুলিশ আবু তাহেরকে গ্রেফতার করে। মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ঘটনার প্রায় 3 মাস 26 দিন পর আজ এই রায় ঘোষণা করে আদালত। শিশু নির্যাতন দমন আইন 9-2 ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া মৃত্যুদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা এবং দণ্ডবিধি 201 ধারায় দোষী সাব্যস্ত করিয়া 7 বছর কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন এবং উক্ত জরিমানার টাকা বাদীপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। এই রায়টা ঝিনাইদহ জেলার একটা ঐতিহাসিক রায় হিসেবে বিবেচিত হবে, কারণ ঝিনাইদহ জেলার বিচার অঙ্গনে সবথেকে দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিপ্রা রানী দাস ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলাম প্রকাশ কাজলকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ক্লুলেস থাকার পর মামলাটির হস্তান্তর করা হয় পিবিআই এর কাছে। এক পর্যায়ে মামলার অন্যতম সহযোগী আসামি কালু সাহাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য প্রযুক্তির বিশ্লেষণ শেষে অভিযান চালিয়ে নোয়াখালী সোনাইমুড়ি রেল স্টেশন এলাকা থেকে তাজুল ইসলাম প্রকাশ কাজলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কাজল শিপ্রা রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছেন। গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 26 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, রবিবার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট 26 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেফতার করেছে র্যাব 7। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযানের সময় র্যাবের ওপর হামলা চালানো হয়। এতে র্যাব 7-এর ডিএডি আব্দুল মোতালেব নিহত হন এবং কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় হত্যা, হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুর সহ বিভিন্ন ধারায়
মামলা করা হয়। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার আসামি আয়ুব আলী চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে রোববার সন্ধ্যায় লয়েল রোডের নবী মার্কেটের সামনে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খুলনায় গত 3 বছর ধরে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সহ মোট 255 কিলোমিটার সড়ক খোঁড়াখুড়ি করছে ওয়াসা। ওয়াসা কর্মকর্তারা জানান দ্রুত কাজ করার জন্য ওয়াসা খুলনা সিটি কর্পোরেশন কেসিসিকে 112 কোটি টাকা দিয়েছে। কিন্তু এখন কেসিসি বলছে সড়কের খোঁড়াখুড়ি এতটাই বেড়েছে যে খরচ কুলিয়ে ওঠা যাচ্ছে না। রাজু হাওলাদার জানাচ্ছেন বিস্তারিত। খুলনা নগরীর আবাসিক এলাকা মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড সড়কের প্রবেশ মুখেই রাস্তা গর্ত খুঁড়ে সুয়ারেজের পাইপ বসাচ্ছে ওয়াসা। পুরো সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মিয়াপাড়া সড়কও খোঁড়াখুড়ি, এই চিত্র আরও ভয়াবহ। শুধু এই দুটি সড়কই নয়, গোটা শহরের বেশিরভাগ সড়ক ও অলিগলি খুঁড়ে সেখানে 250 থেকে 1 মিটার ব্যাসার্ধের এইচডিপি ও 1100 mm ব্যাসের আরসিসি পাইপ বসাচ্ছে ওয়াসা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বলছে 255 কিলোমিটার সড়কের মধ্যে ইতিমধ্যে তারা 205 কিলোমিটার সড়ক খোঁড়াখুড়ি সম্পন্ন করে কিছুটা জনদুর্ভোগ কমানোর চেষ্টা করেছে। বাকি কাজটুকু করার কথা কেসিসির। অনেক দিন ধরেই ঠিক করতেছে কিন্তু ঠিক আর হচ্ছে না। একটা কালভার্ট উঁচু হয়ে রয়েছে, ওই যে ওয়াসার যে ইগুলা উঁচু হয়ে রয়েছে আর রাস্তা নিচু, মানুষ উল্টে পড়ে যায়। ভালো রোডটা ভাঙ্গে ওয়াসারের লোক ভাঙ্গে এরকম নষ্ট করে থুয়ে এখন নতুন রোড ভাঙতেছে আর এই রোডগুলো ফেলায় রাখছে। ওয়াসা বলছে সড়কগুলো সম্পূর্ণ চলাচলের উপযোগী করতে কেসিসিকে 112 কোটি টাকা দেওয়া হয়েছে। কেসিসি সেই টাকা পেয়ে সংস্কার বাবদ 98 কোটি টাকা খরচও করেছে। কেসিসি কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। সেই জটিলতা কমাতে দরকার আরও 640 কোটি টাকা। কিন্তু ওয়াসা বলছে কেসিসির এই দাবি অযৌক্তিক। গাড়ি গেছে, এক্সকাভেটর গেছে, এতে আশেপাশের ওয়াল, স্ল্যাব, ড্রেন এগুলো কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে তাই ক্ষতির পরিমাণটা আমাদের ধারণা অনেক বেশি। প্রশাসক মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে খুলনা ওয়াসাই রাস্তা কাটবে, খুলনা ওয়াসাই রাস্তা মেরামত করে দিবে। এ নিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান বছরের পর বছর মানুষের এই ভোগান্তি চলতে পারে না, দ্রুত এর সমাধান দরকার। খুলনা ওয়াসার যে নিষ্কাশন ব্যবস্থা যে কাজ চলছে, এটি রিপেয়ারের কাজ ওয়াসাই করবে, সিটি কর্পোরেশন আর করবে না। সেই সিদ্ধান্ত আমরা যৌথ সভায় সিদ্ধান্ত নিয়েছি। আর নগরবাসী বলছে দুর্ভোগ কমাতে সবার আগে দরকার ওয়াসা আর কেসিসির এই সমন্বয়হীনতা দূর করার। কাজ করেছে ওয়াসা, সংস্কার করবে কেসিসি। কাগজে কলমে দায়িত্ব ভাগাভাগি থাকলেও বাস্তবে তার প্রভাব পড়েছে জনজীবনে। মাসের পর মাস, বছরের পর বছর এই খোঁড়া সড়ক নিয়ে জনদুর্ভোগের শেষ নেই। নগরবাসীর একটাই প্রশ্ন, দুই সংস্থার এই রশি টানাটানির শেষ কোথায়? রাজু হাওলাদার, ৭১, খুলনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ১০ বছরেও মানুষের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় এটি এখন পরিণত হয়েছে অব্যবহৃত স্থাপনায়। এম এ মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। 2016-17 অর্থ বছরে প্রায় ৫৬,৮৯,০০০ টাকা ব্যয়ে কুমার নদের উপর নির্মাণ করা হয় এই সেতুটি। কিন্তু 10 বছরেও সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি কোনো কাজেই আসছে না। এই ব্রিজের মাথায় কিন্তু একটা বৃদ্ধাশ্রম আছে এবং একটা মাদ্রাসা আছে। এই রাস্তাটা যদি হয়ে যায় সেগুলো কিন্তু মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। যখন বর্ষা আসে তখন এই রাস্তায় হাঁটু পানি হয়ে যায়, আমাদের যাতায়াত খুব কষ্ট হয়ে যায়। এলাকার কৃষক, শিক্ষার্থী, অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। 10 কিলোমিটার ঘুরে যাতায়াত করে এলাকার লোকজনের সময় ও খরচ দুটোই বাড়ছে। কাজ কর্মকর্তা আছে, তাদের কাছেও আপনারা তুলে ধরবেন। আমরাও একজন কৃষক অথবা কৃষকেরও খুবই বিশেষ সমস্যা। এই যে বক্সিপুরে আমার বন্ধুরা আছে, এই রাস্তা হয়ে গেলে আলমডাঙ্গায় সহজেই যেতে পারে, সে ব্যবস্থা যেন হয়।
রাস্তা নেই কিন্তু ব্রিজ হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যের কাছে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটি ভিজিট করব এবং এখানে খুব দ্রুত প্রকল্প নেওয়ার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। আশা রাখছি মানুষের ভোগান্তি অচিরেই দূর হয়ে যাবে। দ্রুত উদ্যোগ নিয়ে সেতুটি কার্যকর করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আল ইমরান, ৭১। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান এখন খাবার আর বাহারি পণ্য ব্যবসায়ীদের দখলে। ভ্রাম্যমাণ এই ব্যবসায়ীরা পার্কে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার নিয়ে দোকান বসিয়ে নষ্ট করছে পরিবেশ। প্রশাসনের সামনে এমন অবৈধ দোকান করায় ক্ষুব্ধ পরিবেশবাদী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রহ্মপুত্র পাড়ের ছায়া শীতল পরিবেশ ব্যস্ত নগরবাসীর বিনোদনের প্রধান কেন্দ্র, কিন্তু এই নৈসর্গিক পরিবেশ এখন ঝুঁকির মুখে। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস সিলিন্ডার বসিয়ে চলছে কাবাব, লুচি, পুরি, সিঙ্গারা ও পেঁয়াজু সহ নানা খাবার তৈরি। সচেতন মানুষেরা বলছেন এতে দূষিত হচ্ছে পরিবেশ। সবাই আসছে, আমি করতে আসছি ব্যবসা, সবাই তো পেটে থেকে আসে। পার্কের পরিবেশ থাকবে গাছগাছালির জন্য, মানুষ আসবে বিনোদনের জন্য, হাঁটাহাঁটি করার জন্য। একটু অগোছালো পরিবেশ, তো এখানে আসলে ফ্যামিলিকে নিয়ে ওইভাবে টাইম স্পেন্ড করার মতো পরিবেশ নাই। পুরাটা সহ এখানে একেবারে দোকানদারা বসায় দিছে, মানে তাদের দোকানদারা বসায় রাখছে। আমরা যে হাঁটবো, একটু ক্লান্ত হলে একটা জায়গায় বসবো, সেই জায়গাটা পর্যন্ত নাই। যে প্রশাসন, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এই তিনটা সেক্টরই হচ্ছে এই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও টুরিস্ট পুলিশ বলছে সিলিন্ডার বসিয়ে রান্না করায় পরিবেশের কোনো ঝুঁকি নেই। লোকজন কিন্তু ঘুরতেও আসবে না যখন এখানে কোনো একটা কিছু না পাওয়া যায়। এক মোড় থেকে আরেক মোড়ে চলে যাবে কিছু একটা কেনার জন্য, তো তারা এখানে কিছু পাবে না, লোকজন আস্তে আস্তে এখানে বিমুখ হয়ে যাবে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ কর্মীরা জানান, যেভাবে পার্কের ভেতর দোকানপাট গড়ে উঠেছে তাতে কদিন পর নগরবাসী শ্বাস ফেলার জায়গা পাবে না। এখানে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে অচিরে আমাদের যারা স্বস্তির জন্য এখানে পার্কে আসে তাদের আশাটাও বন্ধ হয়ে যাবে। আর সিটি প্রশাসক জানান, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েও কোনো সমাধান হয়নি। অন রেকর্ড বলতেছি, এর জন্য কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন কোনোভাবেই দায়ী থাকবে না। সেখানে যদি কোনো বড় দুর্ঘটনা করে, আমরা বারবার বলছি, আমি পুলিশ সুপারকে বলেছি, আমার কাছে অনেক তথ্য আমি পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে দিয়েছি যে এখান থেকে এটি সরাতে হবে। পার্কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সিটি কর্তৃপক্ষকে সাথে নিয়ে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা একটু খোলা পার্ক, তো সেখানে এরকম ভাসমান দোকান থাকাটা অস্বাভাবিক না, তবে যেটা যেন নিয়ন্ত্রিত হয় সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি সার্বিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমরা একটা স্থায়ী সমাধান দিতে পারব। পার্কের সৌন্দর্য ও নগরবাসীর বিনোদনের জায়গাটি ব্যবসায়ীদের দখল থেকে আগলে রাখবে প্রশাসন ও সিটি কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আল ইমরান, ৭১। ১৪ পেরিয়ে ১৫ বছরে পা রাখল ৭১ টেলিভিশন। প্রতিষ্ঠানটির জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দেশের বিভিন্ন জেলা ও শহরে আয়োজিত হয়েছে আনন্দ উৎসব। কেক কেটে জন্মদিনের উৎসব উদযাপন করেন নানা বয়সী মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে দমে না থামে না স্লোগানে দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক টেলিভিশন ৭১-এর পথচলা ১৪ বছর উদযাপন করা হয়। পটুয়াখালীর জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, সমাজসেবক, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিমখানার শিশুদের নিয়ে উদযাপন করা হয় ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এছাড়া সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও কেক কাটা হয়। নেত্রকোনা প্রেস ক্লাব হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমকে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। শেরপুরে সাংবাদিক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, মানুষের আস্থা অর্জন করেছে ৭১ টেলিভিশন। আমি আশা করি ৭১কে ধরে রাখবে, ২৪কে ধরে রাখবে, তথা দেশ ও জনগণের পক্ষে কাজ করবে। ফ্যাসিজমকারী সেই অতীতটাকে ভুলে অতিক্রম করে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে
এই টিভি চ্যানেলটিকে মানুষের চ্যানেল হিসেবে পরিণত করতে হবে। গোপালগঞ্জের মকসুদপুরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এখানেও ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে ৭১ টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে আশা করেন তারা। শাকিলা শম্পা, ৭১। রংপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ৭১ টেলিভিশনের ১৫তম জন্মদিন। জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের বক্তৃতায় উঠে আসে রংপুরের সমস্যা সম্ভাবনার কথা। পরে নগরীর একটি বৃদ্ধাশ্রমে বাবা মাদের নিয়ে উদযাপন করা হয় জন্মদিনের আয়োজন। আরও জানাচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ। ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ নিয়ে ৭১ টিভির রংপুর পরিবার পৌঁছে যায় নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বক্সায় প্রবীণ নিবাসে। সেখানে আশ্রয় নেওয়া প্রবীণ বাবা মায়েদের সঙ্গে কেক কেটে উদযাপন করা হয় ৭১ টিভির জন্মদিন। পরে তাদের নিয়ে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। জন্মদিনের আনন্দে যুক্ত হয়ে খুশি হন প্রবীণ নিবাসের প্রতিষ্ঠাতা। ৭১ টিভির ১৪ বছর থেকে ১৫ বছর পেরিয়ে পদার্পণ উপলক্ষে তারা যে আমাদের এই যে একটা অজপাড়াগাঁয়ের ছোট্ট বক্সা বৃদ্ধাশ্রমে এসে বাবা মাদের সাথে তাদের যে কেক কাটার যে আয়োজনটা করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এর আগে রংপুর চেম্বার ভবনের হলরুমে ১৪ বছরের ১৪টি কেক কেটে ৭১ টিভির ১৪তম জন্মদিন উদযাপন করা হয়। ৭১-এর আজকে ১৪তম থেকে ১৫তম যে যাত্রা, এটি শুভ হোক। আলোচনায় রংপুর অঞ্চলের সমস্যা সম্ভাবনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন সহ নানা বিষয় তুলে ধরেন অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংপুরের মাটি ও মানুষের সাথে ৭১-এর ইতিহাস মিশে আছে। এই টেলিভিশনের আসলে যাত্রা হয়েছিল যেভাবে, তারাও এখানে কাজ করছে সেইভাবেই। গণমাধ্যম কর্মীদের যে জীবনের নিরাপত্তা এবং তাদের যে চাহিদা, সেটির দিকে যেন সরকার সুনজর রাখে, সেটি চাই। তবে আমি চাই আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সম্ভাবনা থেকে শুরু করে সকল ধরনের খবর আমরা ৭১ টেলিভিশনের মধ্যে পাব। এ সময় বিএনপি ও জামাতের নেতারা বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কথা তুলে ধরতে ৭১ টিভি দীর্ঘ ১৪ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রংপুরের যে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সরকার কর্তৃক, এই উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজগুলো আমরা করব, সেগুলো আপনারা তুলে ধরবেন। আশা করি আগের চেয়ে আরও এগিয়ে নেবে দেশের স্বার্থে, বিশেষ করে উত্তরাঞ্চল রংপুর এই এলাকার স্বার্থে। জন্মদিনের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের প্রবীণ ও অবহেলিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় ৭১ পরিবার। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর। গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ৮ দিনব্যাপী নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব। এবারের প্রতিপাদ্য ছিল যুক্তির সমীকরণে প্রাচ্যের ড্যান্ডি। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনে আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল লজিক অফ বাংলাদেশ। গত ১৫ জুন শুরু হওয়ায় আয়োজনে ৬৪টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৬০০ শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক অংশ নেয়। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ৭১ টেলিভিশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন ৩-এ ২ দিনব্যাপী জন্ম জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার। দুদিনের রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, রবীন্দ্র মেলা, সঙ্গীত প্রতিযোগিতা ও আলোচনা সভা। চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।